প্রিয় শিক্ষার্থীরা, লিয়াকত স্যার আজ তোমাদের জন্য আরেকটি যোজনী বিষয়ক টপিক নিয়ে আলোচনা করবে। তোমরা মনোযোগ সহকারে শোনো। আজ যে প্রশ্ন বা যে টপিকটি আমি আলোচনা করব সেটি ক্যালসিয়াম, একটা মৌল। ক্যালসিয়াম মৌলের একটা ইলেকট্রন বিন্যাস নিয়ে একটা প্রশ্ন হয়, যে প্রশ্নটা আমি টপিকের আগেই তোমাদের আলোচনা করি বা বলি। প্রশ্নটা হলো এমন যে ক্যালসিয়াম পরমাণু 2n² সূত্রটি মানে না কেন বা প্রদর্শন করে না কেন, এমন একটা প্রশ্ন তোমাদের সামনে উঠে আসে। হ্যাঁ শিক্ষার্থীরা, 2n² একটা শব্দ, সেই 2n²টা এমন 2n², এখানে n হচ্ছে শক্তি স্তর সংখ্যা, প্রধান শক্তি স্তর সংখ্যা। ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন যে প্রধান শক্তি স্তর দিয়ে সর্বদা ঘুরতে থাকে সেই প্রধান শক্তি স্তর। এই n এর মান কখনো 0 হয় না, n এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। n এর মান কখনো 0 হবে না এই কারণে যে n এর মান 0 মানে শক্তি স্তর 0। তো শক্তি স্তর যদি 0 হয় তো ইলেকট্রন থাকবে কোথায়? তো ইলেকট্রন থাকার প্রশ্নই ওঠে না। এই কারণে n এর মান কখনো 0 হবে না। এবার এই 2n² থেকে আমরা জানব পরমাণুর কোন প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতটি করে ইলেকট্রন থাকতে পারে, সেই হিসেবটা আমি এখানে প্রথম প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 × 1² সমান কত? 2। প্রথম প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 × 1² সমান 2, অর্থাৎ এখানে n এর মান কত? 1। এবার সেম দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কত? 2 × 2² সমান 8, অর্থাৎ এখানে n এর মান 2। তৃতীয় প্রধান শক্তি স্তর কয়টি ইলেকট্রন থাকবে? 2 × 3² 18। সেম চতুর্থ প্রধান শক্তি স্তরে 2 × 4² সমান 32। এভাবে তোমাকে জেনে রাখতে হবে যে কোনো শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিভাবে নির্ণয় করা হয়। বিভিন্ন অবজেক্টিভ প্রশ্নে কিন্তু তোমাদের এই তথ্যগুলো থাকে, যেখানে একটা অবজেক্টিভ প্রশ্নের উত্তর 1 মিনিটে দেওয়ার কথা। আর যদি তোমার এই তথ্যটা জানা থাকে তাহলে এই প্রশ্নের উত্তর তুমি কয়েক সেকেন্ডে, 10 সেকেন্ডের আগেই তুমি কিন্তু উত্তর করে দিতে পারবে। আর এই প্রশ্নটা একটা অবজেক্টিভের জন্য যদি 10 সেকেন্ড থেকে 1 মিনিট থেকে থাকে 60 সেকেন্ড, তাহলে তুমি একটা প্রশ্নের উত্তর 10 সেকেন্ড করলে 50 সেকেন্ড কিন্তু তুমি অন্য প্রশ্নের উত্তরে দিতে পারবে। খেয়াল রাখবে। এবার আমি আসি ক্যালসিয়ামের ব্যাপারে। ক্যালসিয়ামে ইলেকট্রন আছে কতটি?
20টি ইলেকট্রন আছে। আমি এবার ক্যালসিয়ামের সেই 20টি ইলেকট্রন ডায়াগ্রামের সাহায্যে দেখাবো। প্রধান শক্তি স্তর বলা হয়েছে। এই প্রধান শক্তি স্তরটা যদি আমি ডায়াগ্রামের সাহায্যে দেখাই তুমি সুন্দর বুঝতে পারবে এবং তোমার জন্য অনেকটাই ইজি হবে। এবং 2n² আসলে সেখানেই উত্তরটা চায়। আমি এবার ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাসটা করছি। ক্যালসিয়াম প্রথম স্তর, দুটো ইলেকট্রন থাকে, আমি কিন্তু 2n² দিয়ে প্রথম। দ্বিতীয় স্তরে ইলেকট্রন থাকে 8টি বলছিলাম, আমরা ক্যালকুলেশন করে বের করছি। 1 2 3 4 5 6 7 8। এইভাবে কিন্তু তোমরা ইলেকট্রনগুলো একটা একটা করে বসাবে, তাহলে বিভিন্ন প্রশ্নের উত্তর এখান থেকে খুঁজে বের করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এবার তৃতীয় শক্তি স্তর, 1 2 3 4 5 6 7 8। এখন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা কত? 18। 2 × 3² অর্থাৎ 18টি, কিন্তু আমি বসাইছি 8টি, তো গেল কই? তো ক্যালসিয়ামের ইলেকট্রন প্রথম স্তরে 2 দিছি, দ্বিতীয় স্তরে 8, তাহলে 8 আর 2 10, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্তরে মিলে অলরেডি 10টা ইলেকট্রন বসানো হয়ে গেছে। এখন 20টার মধ্যে আর ইলেকট্রন বাকি আছে কয়টা? 10টা। তো প্রথম 2 স্তরে 10টা দেওয়ার পর আর 10টা ইলেকট্রন বাকি আছে, কিন্তু তৃতীয় স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাই হচ্ছে তোমার 18। তাহলে তুমি 10টা 18টা দিবে কই থেকে? তোমার হাতে অত সংখ্যক ইলেকট্রন নেই, তাহলে কি 10টাই বসাই দেবে? না, 10টা দেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা শক্তি স্তর একটা নিয়ম মেনে চলে, অর্থাৎ প্রত্যেকটা শক্তি স্তর সবসময় স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। আর এই স্থিতিশীলতা লাভ করবে অষ্টক নীতি অনুসারে। একমাত্র প্রথম শক্তি স্তর বাদে সমস্ত শক্তি স্তরগুলো যদি অষ্টক নীতি মেনে চলতে পারে তাহলে সে স্থিতিশীলতা লাভ করে। হ্যাঁ, অষ্টক নীতি কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তর অথবা সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করার নিয়মই হলো অষ্টক নিয়ম। তো সেই নিয়ম লক্ষ্য করলে আমরা, যেহেতু তৃতীয় স্তরে ইলেকট্রন থাকার কথা 18টা, কিন্তু আমার ইলেকট্রন আছে বাকি 10টা, তাহলে এই স্তরকে আমি যদি 8টা ইলেকট্রন দেই তাহলে কিন্তু সে স্থিতিশীল হয়ে যায়। আর যদি 10টায় দিয়ে বসি তাহলে কিন্তু সেখানে সে স্থিতিশীল হলো না, কারণ স্থিতিশীল হওয়ার শর্ত হয়তো পূর্ণ সংখ্যক নয়তো অষ্টক পূর্ণ। এই দুই শর্তে তোমার শক্তি স্তরগুলো স্থিতিশীল হবে। হয়তো তুমি এখানে 18টা দাও নয়তো 8টা দাও, তাহলে সে স্থিতিশীল হবে। তো আমার 18টা ইলেকট্রন নেই, তাই আমি 8টা ইলেকট্রন দিলাম, তাহলে সে স্থিতিশীল হয়ে গেছে। এবার এই 8টা দেওয়ার পর আরও দুটো ইলেকট্রন বাকি থেকে যায়, 8 8 16 17 18 19 20। তাহলে এই দুটো ইলেকট্রন কি করব? আমরা দিয়ে দিলাম, একটা দুটো। এই হলো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে যে 2n² সূত্র মানে না, এই তৃতীয় স্তর কি মেনে চলল? না, 2n² সূত্র এখানে মানে নাই। আর এটি হলো তোমার প্রশ্ন, আর তোমার প্রশ্নের উত্তর এটি চাই আমি মনে করি। তো তুমি এটাকে এভাবে ব্রিফ করতে পারবে যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় 2n² সূত্র মানে না,
কারণ 2n² সূত্র অনুসারে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে 18টি, চতুর্থ প্রধান শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারে। আবার প্রতিটি শক্তি স্তর অর্থাৎ প্রথম শক্তি স্তর বাদে পূর্ণ সংখ্যক ইলেকট্রন অথবা অষ্টক নীতি মেনে চললে সেই শক্তি স্তরগুলো স্থিতিশীলতা লাভ করে। তাই ক্যালসিয়ামের তৃতীয় প্রধান শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকার কথা থাকলেও যেহেতু প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি অর্থাৎ 10টি ইলেকট্রন দেওয়ার পর বাকি 10টি ইলেকট্রন থাকে, যার কারণে তৃতীয় প্রধান শক্তি স্তরে অষ্টক নীতি পালন করে 8টি ইলেকট্রন দেওয়া হয়, বাকি 2টি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে দিয়ে ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করা হয়। এভাবেই আমরা বলতে পারি ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মানে না। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি এখানে শেষ করব। তোমরা এটি ভালোভাবে লক্ষ্য করবে এবং সাবধানে থাকবে। ধন্যবাদ।